মামি তুমি আমার মায়ের মতো, তুমি আমায় জোর করো না। আমি পারব না। মামা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দেব। মামি বলল, তোর মামা তো দুর্বল, পারে না, তাই আজ তোকে দিয়ে বাকি বিষয়টা গল্পেতে বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় ফাহিমা আপু তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। প্রতিদিন নিয়মিত গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি। এই অপেক্ষা যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে। অবশ্য এসব যে শুধু গল্পেই মানায় তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হল। কারণ আমার বাবা মা বিয়ের জন্য আমাকে এক বুড়োকে খুঁজে এনে দিল। আমার পোড়াকপাল। ভেবেছিলাম রাজপুত্রের কথা, আর এখন তো দেখি বুড়া বাবা। যাই হোক বন্ধুরা, সময়মতো আমার স্বামী আমাকে দেখতে এল, তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলেকে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম, কারণ তাকে আমার পছন্দ হয়েছিল। তবে তা সম্ভব নয়, কারণ সে তো আমার বয়সে ছোট। কেন এ কথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার স্বামীর নাম রিদওয়ান। তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও 20 থেকে 30 হাজার মানুষ তার আন্ডারে কাজ করে। কোনো রকম টাকা পয়সার অভাব নেই তার। আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের অবশ্য এতটাও বড় নয়। তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ। সময় পার হলে যা হয় আর কি। যাই হোক বন্ধুরা, ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি। টাকার অভাব না থাকা এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম। নতুন বাসা আমায় উদ্দেশ্য করে কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সবকিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামীরা মাত্র 2 ভাই বোন। সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলেকে। ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল, সেই ভাগিনা। বোনের ছেলে আমার স্বামীর চোখের মণি। পড়তে বসতে যেখানে পারি তাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র আমাদের হানিমুনের সফরে বাদ পড়ল সে। তবু তার যদি সাধ্য থাকত তাকেও নিয়ে যেত। ভাগিনা এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো কলেজে পড়বে। তাই মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সবকিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না। কাছের মানুষদের কথা বাদ দিলাম। প্রায় 7 থেকে 8 জন কাজ করত আমাদের বাসায়। তার ভেতর 5 জন ছিল মেয়ে। ইতিমধ্যে আমার নন্দের ছেলে আমাদের বাসায় চলে আসলো। এসে মামি মামি বলে আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ভাগ্নে, আমার স্বামীর চোখের মণি। আমি বললাম, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। তার সব কিছু তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো সাজিদ, রুমে আসো, ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা গল্প করব। সে বলল, ঠিক আছে, আমি চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, যা তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো। আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দেবে না? সাজিদ বলল, আমিও তো এবার যাওয়ার জন্য আসিনি। আমি অনেক দিন থেকে তারপর যাব। এবার পড়াশোনা তো শেষ করতে হবে এখান থেকে। এর ভিতরেই সে তার মামার খোঁজ করতে লাগল। সাজিদ মামাকে অনেক বেশি ভালোবাসে, আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগে সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসা আসা যাওয়া করত। প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল এবং আমার স্বামীর হৃদয়ের বাসায় ফিরে এসে সাজিদ সাজিদ করে চিল্লাতে লাগল। সাজিদ গিয়ে তাকে সালাম করল। তুই আর যেতে পারবি না, তুই এখান থেকেই লেখাপড়া করবি। তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো। তুই আমার একমাত্র ভাগিনা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর যা লাগে আমাকে বলবি, আমি তোকে দিব। আর বাইরে বেশি আড্ডা দেওয়া চলবে না। ভাগিনা তখন বলল, হ্যাঁ মামা, আমি তোমার কথা রাখব। আমারও ইচ্ছা বড় ডাক্তার হওয়ার। তুমি যা বলবে তাই হবে মামা। ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসতো।
তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে ভাত খাবো আজ। আজ তো বিশাল রান্না হয়েছে। তাই সবাই মজা করে খেয়ে নিলাম। পরের দিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো সময় পায় না, তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো। এর ভেতরে বেশ কিছুদিন পার হয়ে গেছে। সাজিদ নিয়মিত কলেজ যেতে লাগল। একদিন সাজিদ যখন কলেজ ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। আমি রুমে গিয়ে দেখি কি একটা অবস্থা। আমি বাসার কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিলাম। সে আমাদের বাসায় কাজের মেয়ে। বললাম, মর্জিনা, আমাকে একটু সাহায্য করো তো। সে বল, কাকিমা বলেন, কি করতে হবে? আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু না না করছিল। পরে আমি জোর গলায় বললাম, কি হলো? বলছি বিছানাটা পাল্টে দাও। আর তুলতে যা ঘটল তা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা, যার মূল্য বাজারে 50 টাকা। ভাগ্নের বিছানায় ফুচকা কেন? এটা দিয়ে কি করে সে? আমার তো আর বুঝতে বাকি রইল না। তারপরও আমি সাজিদের কাছ থেকে সব জানব। এরপর আমি মর্জিনাকে বললাম যে, তুই বাইরে যা। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম। আর ওকে বললাম, তুই রুমটা গুছিয়ে দেয়। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ভাগ্নে এসব নিয়ে কি করে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়, তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব। সেই দুপুরবেলা সাজিদ বাসায় ফিরে। আমি প্রথমে তাকে কিছু বললাম না। তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, আমি কি হয়েছে? আমি বললাম, আচ্ছা সাজি, তুমি চেয়ারটা নিয়ে বসো, তোমার সাথে কথা আছে। সাজিদ আমার পাশে এসে বসে বলল, আমি কি বলবে? তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে মনে হয় আকাশ থেকে পড়েছে। কোনো কথাই বলছে না। আমি বললাম, দেখো সাজিদ, এখন যা ঘটবে সব তোমার আর আমার ভেতরে থাকবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। যা হয়েছে সত্যিই তাই বলবে। তোমার মামা এসব কিছু জানতে পারবে না। তুমি শুধু আমাকে বলো এগুলো দিয়ে তুমি কি করো। সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না। নিশ্চিন্তে বলতে পারো। তারপর সে বলল, দেখো আমার তো বয়স হয়েছে। আমার এগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই রেখেছি। আর এগুলো দিয়ে কি করা হবে তা তোমাকে বলা লাগবে না। মামি, তুমি আমার বিষয় নিয়ে অন্য কিছু ভেবো না। তুমি যেমনটা ভাবছ আসলে তেমন কিছু না। আমি একটু হালকা রাগ করে বললাম। সাজিদ খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে। না মামি, আমি বেয়াদব নই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোন অন্যায় কাজ করতে পারি না। মামা আমাকে এই ভুল শিক্ষা আমায় দেননি। তুমি বিশ্বাস করো। মামি বলল, তাহলে সত্যি করে বলো, ফুটকা দিয়ে কি করো তুমি? আমি মামিকে বললাম, মামি, আমি তোমার কাছে কিছু লুকব না। আমি একজনকে ভালোবাসি। আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমি অঙ্ক না পারলে সে অনেক বুঝিয়ে দিত। আমি তাকে ফুটকা গিফট করতাম। আমি যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো। ও আমাকে খুব ভালোবাসে মামি। আমি তখন চোখ ঘুরিয়ে বলল, তাহলে দেরি কেন? তার নামখানি একটু বলে দাও শুনি। সে কোনোভাবেই তার নাম বলল না। আমি বললাম, তুমি কি তোমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করাবে তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিলেন মর্জিনার নাম। আরে ও কি কলেজে পড়ে? ও তো আমার বাসার কাজের মেয়ে। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? সাজিদ বল, মা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়েছিলাম আর তাই তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আসলে কলেজে কারো সাথে প্রেম করি না। আমার কোনো ভালোবাসার মানুষ নাই। আর তাই মর্জিনাকে। আমি তো শুনে অবাক। আমি বললাম, কি হল সাজিদ, তুমি সত্যি ওর সাথে? সে বলল, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বসে পড়লাম। বা পরে কি সাংঘাতিক ব্যাপার মনে মনে ভাবতে লাগলাম। আমি বললাম, আচ্ছা তুমি এখন তাহলে রুমে যাও। তোমার সাথে এ বিষয়ে পরে কথা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম, এটাই হয়তো সুযোগ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার। তার রুমে গিয়ে বললাম, এই নাও সাজিদ, তোমার বিছানায় পড়ে থাকা মহামূল্যবান জিনিস। তবে একটা শর্ত, আর কোনোদিন এগুলো দিয়ে কিছু করবে না। আমি যেদিন তোমাকে আদেশ করব ঠিক সেদিন থেকে তুমি। সে মাথা নাড়িয়ে সম্মতি জানান।
আমি বললাম, মামি তাহলে আমি তখন কি করব? তুমি সব বলে দিও। আর এগুলো তো আমার আর প্রয়োজন নেই। এই জিনিসগুলো ঘর থেকে ফেলে দেই আমি তাহলে। মামি বলল, না, ফেলতে হবে না। তাহলে কি করব? মামি বলল, আগামীকাল রাতে আমি সব বলবো। সাজিদ বলল, ঠিক আছে। আমি পরের দিন রাতে মামি খাওয়া দাওয়া শেষ করে মামি বলল, সাজিদ, আমার রুমে আসার কথা আছে। আমি মামির ডাক শুনে মামি রুমে গেলাম। মামি বলল, দাঁড়িয়ে থাকতে হবে না, চেয়ারটা নিয়ে বসো। আমি মামির কথা মতো চেয়ার টেনে নিয়ে বসলাম। মামি বলল, তুমি যে ঘরের ভিতরেই বা যে জিনিসগুলো রাখো, তোমার মামা জানলে কি হবে? একবার কি ভেবে দেখেছ? তুমি তো দেখেছ, আর কেউ তো জানে না। মামি বলল, আমি জানি, কিন্তু আমি বলবো না, যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে পালন করো। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার সকল কথা রাখব। তাও আমাকে কিছু বলল না। ঠিক আছে তাহলে। মামি বলল, তোমার কি এমন কথা? আমি বললাম, দেখো, তোমার মামার অর্থ সম্পদের কোনো অভাব নেই, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু তোমার মামার অনেক দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না। সাজিদ, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমার একটা ইচ্ছা মনের ভিতর জাগল। আমি বারবার চেয়েছিলাম কিভাবে কি করা যায়, কিন্তু আমি কোনোভাবে উপায় খুঁজে পাচ্ছিলাম না। আজ একটা উপায় বের হয়েছে। আমি জানি ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক। আমি আরও বলল, সে মামার ঘরে সুখে নেই, তার ভিতর কষ্টে ভরা। আমি মামির পুরো কথা শুনে বুঝতে পারছিলাম আমি অনেক কষ্ট। আমি মামিকে বললাম, তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারব না। আমি তখন বলল, তাহলে তোমায় একটা কথা বলি। আমি মামিকে বললাম, একটা কেন? তুমি যত পারো আমার সাথে কথা বলো। আমি তখন কান্না গলায় বলল, তোমার মামা যা পারে না, তুমি কি তা পারবে? আমি মামির কথা শুনে চমকে উঠলাম। তুমি কি বলছো এসব? আমি পারবো না মামি। আমি তখন রাগ করে বল, কেন পারবি না? আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম। আমি তো ভেবেছিলাম আমার কষ্টের কথা শুনলে তুমি অন্তত আমি যা বলি তা মানবে। এখন দেখছি তুমি আমার কষ্ট আরও বাড়িয়ে দিলে। তাহলে বলো, আমার কি করতে হবে? কি করলে তোমার কষ্ট দূর হবে? আমি তখন বল, তুই কি কিছুই বুঝিস না? আমি বললাম, আমি এখন তোমার কথা শুনে ভাল লাগছে। মামি বল, কেন? আমি এখন আবার কি বললাম? আমি বললাম, তুমি আমাকে তুই করে ডাক দিয়েছ, তাই আমার কাছে ভালো লেগেছে। মামি বলল, তাহলে আজ থেকে আমি তোমায় তুই করে বলবো। আমি তোমার রাগ করলে অনেক সুন্দর দেখায়। আমি তখন একটা মুচকি হাসি দিল। আমি বললাম, আমি তোমাকে হাসিতে অনেক সুন্দর দেখায়। মামি বলল, তুই আমার সাথে মশকরা করছিস? আমি এদিকে দুঃখ কষ্ট নিয়ে আছি। আমি মামিকে পরিষ্কার করে বলে দিলাম, মামি, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি তখন রাগ দেখিয়ে বলল, তাহলে তুমিও বাঁচতে পারবে না। আমি তোমার মামাকে তোমার বিষয়ে সব বলে দেব। আমি হাসতে হাসতে বললাম, আমিও মামাকে সব শুনিয়ে দেব। আমার কথা শুনে চমকে উঠল। এই, তুই কি বলবি তোর মামার কাছে? আমি বললাম, এতক্ষণ ধরে তুমি আমার কাছে যা বললে এসব আমার মোবাইলে রেকর্ড করেছি। আমার কথা শুনে বল, ভালো করেছিস, জাগে তোর মামার একদিন শোনা। আমার কোনো সমস্যা নাই। আমি হয়তো এ বাড়ি থেকে চলে যাব। আর কি হবে আমার? আমি তখন মামিকে বললাম, তাহলে তুমি চাও তুমি যা আবদার করেছি আমার কাছে তা আমাকে শোনায়। আমি কিন্তু মামাকে সত্যি সত্যি বলে দিব। আমি তখন কান্না করে বলল, আমার কপালে সুখ নেই। আমি মামিকে বললাম, তোমার অভাব আমি বুঝি। তোমার কোনো ছেলে মেয়ে নাই, তাই তো তুমি আমায় অন্য রকম দৃষ্টিতে দেখো না। তুমি কি করে ভাবলে আমি এসব করব? আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আমি তোমাকে মা ভেবেছি। তুমি আমার মা। আজ থেকে তুমি আমার মা। আমি জানি তোমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোমার সন্তান। মামির চোখ দিয়ে পানি পড়ছিল। মামি বলল, এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। আর বাবা, আমার কাছে আয়, আমাকে মা বলে ডাক। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।